জুলাই সনদ বাস্তবায়নের সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিএনপি, সংবিধানে পুনর্স্থাপন হবে বিসমিল্লাহ, 51 দফার ইশতেহার ঘোষণা তারেক রহমানের। বিএনপির নির্বাচনী ইশতেহার অনেকটা বাস্তবসম্মত মত রাজনৈতিক বিশ্লেষকদের, বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের পথ সুগম হবে। কেউ ভোট চুরির চেষ্টা করলে ছাড় দেবে না জামায়াত, হুঁশিয়ারি ডাক্তার শফিকুর রহমানের। জাতির আকাঙ্ক্ষা পূরণে দাঁড়িপাল্লে ভোট দিতে আহ্বান। যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত অর্ধশত। হাদি হত্যাকাণ্ড জাতিসংঘের অধীনে তদন্তের দাবি। যমুনার সামনে পুলিশের সঙ্গে সরকারি কর্মচারীদের সংঘর্ষে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নবম পে স্কেলে গেজেট প্রকাশের দাবি। যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনাকে ইতিবাচক বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। নিজ দেশের নাগরিককে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এবং নাটকীয়তা আর বিতর্কের আবহে আজ মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের 10ম আসর। বাংলাদেশ বাদ পড়ে বিশ্বকাপ হারিয়েছে জৌলুস। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ, সংবাদ রাতে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের মূল নীতিতে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্স্থাপন করা হবে, বাস্তবায়ন করা হবে বিএনপির 31 দফা এবং জুলাই জাতীয় সনদ। এছাড়া রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক এবং অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। দলীয় ইশতেহার ঘোষণায় এসব কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। প্রবাসী কার্ড দেওয়ার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। আরও জানাচ্ছেন আশিকুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির 51 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ পর্যন্ত বিএনপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। ইশতেহার ঘোষণায় বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের মূল নীতিতে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা, 31 দফা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার কথা জানান বিএনপি চেয়ারম্যান। আমরা দেখেছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। আমরা বিশ্বাস করি যে 31 দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতিতে অগ্রাধিকার দেওয়ার বিষয় তুলে ধরেন তারেক রহমান। সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তার প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। আইসিটি ও প্রবাসী সেক্টরে পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, এবার দেশ পুনর্গঠনের পালা। সৃষ্টি করা হবে কর্মসংস্থানের নতুন খাত, নারীদের দেয়া হবে অগ্রাধিকার। আমাদের নারী সমাজের সদস্যরা বিভিন্নভাবে সাইবার বুলিং এর শিকার তারা হচ্ছে। কাজেই এ ব্যাপারে আমাদেরকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনগুলোকে আমাদের ঠিক করতে হবে এবং শুধু আইন ঠিক না, আইন যাতে সঠিকভাবে কাজ করে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। রাষ্ট্র পরিচালনায় প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, পররাষ্ট্র নীতিতে ভারসাম্য আনা হবে। পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি স্তরে, সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।
অর্থাৎ যারা যে দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই জনগণের কাছে কোনো না কোনোভাবে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা যে কোনো মূল্যে এই ব্যাপারটিকে নিশ্চিত করতে চায়। ধর্মীয় স্বাধীনতা, হজের ব্যবস্থাপনা নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। আমরা ধীরে ধীরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসার খতিব, ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, অন্য ধর্মীয় গুরু যারা আছেন, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটা সম্মাননার ব্যবস্থা করতে। হজের যাওয়া আসার খরচ অত্যন্ত বেশি, অনেক মানুষকে এর জন্য অনেক কষ্ট পোহাতে হয়। আমরা এই খরচটাকে কমিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করেছি। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা। ক্ষমতায় গেলে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই সঙ্গে 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নিয়ে যাওয়া হবে 35,000 মেগাওয়াটে। শুক্রবার বিকেলে দলটির নির্বাচনী ইশতেহারে এমন কথাই জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে জনকল্যাণ এবং অর্থনৈতিক সংস্কারকে প্রাধান্য দিয়ে দেয়া হয়েছে 9টি বিশেষ প্রতিশ্রুতি, যার মধ্যে আছে সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং যুব উন্নয়ন। আরো জানাচ্ছেন সাদিয়া লাবনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করব কাজ গড়ব দেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করল বিএনপি। ইশতেহারের দ্বিতীয় ভাগ সাজানো হয়েছে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে, যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে দারিদ্র্য নিরসন, সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কৃষি আর কৃষকের উন্নয়নকে। একটি দুর্নাম ছিল স্বাধীনতার পরবর্তীতে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশের। সেই দুর্নাম থেকে মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে 4 কোটি মানুষ চরম দারিদ্রতার মধ্যে বসবাস করে। সামাজিক সুরক্ষা নিশ্চিতে প্রতিটি গৃহিণীকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। আর্থিক অবস্থা সচ্ছল করতে কৃষক কার্ড দেয়া হবে প্রান্তিক, ক্ষুদ্র আর মাঝারি কৃষককে। সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে পৌঁছে দিব, স্বাভাবিকভাবে কিন্তু উনি এমপাওয়ার্ড ফিল করবেন, মানসিকভাবে তখন ওনার একটা শক্তি বৃদ্ধি পাবে। বলেন, নারীর ক্ষমতায়নে শুধু শিক্ষা নয়, নারীদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সামাজিক ও অর্থনৈতিকভাবে। বাংলাদেশে আমরা গার্মেন্টসের বাইরে আরো নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই, যেখানে নারীদের আরো বেশি সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অর্থনীতি পুনর্গঠনকে তৃতীয় ভাগে স্থান দেওয়া হয়েছে। বিএনপি বলছে, ক্ষমতায় গেলে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে নিয়ে যাবে। যত বেশি সংখ্যক কর্মসংস্থান, যে কোনো বিনিয়োগ বলেন, যে কোনো অর্থনৈতিক কার্যক্রম বলেন, প্রত্যেকটিতে আমাদের লক্ষ্য থাকবে কর্মসংস্থানের তৈরি করা। 2034 সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে নিয়ে যেতে চাই। এছাড়া জ্বালানি খাত, তথ্য প্রযুক্তি, ব্লু ইকোনমি এবং সৃজনশীল অর্থনীতির উন্নয়নের মাধ্যমে টেকসই রাজস্ব ব্যবস্থাপনার রূপরেখা দেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে শতকরা 20% বিদ্যুৎ আমরা নবায়নযোগ্য, অর্থাৎ সোলার বলতে যেটা হয়, সোলার পাওয়ার থেকে আমরা উৎপাদন করতে চাই। এখান থেকে আমরা একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আঞ্চলিক বৈষম্য দূর করতে চতুর্থ অধ্যায়ে রাখা হয়েছে বিশেষ পরিকল্পনা। চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার পাশাপাশি রয়েছে উত্তরাঞ্চল, হাওর, বাওর ও উপকূলীয় অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। নির্বাচনী ইশতেহারে বিএনপি উল্লেখ করেছে, বাংলাদেশের সীমান্তের বাইরে বন্ধু আছে, কোনো প্রভু নেই। পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আন্তর্জাতিক সম্পর্ক এবং সম্পৃক্ততায় জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আরো জানাচ্ছেন মুক্তা মাহমুদ। নির্বাচনী ইশতেহারে পররাষ্ট্রনীতি নিয়ে বিএনপি উল্লেখ করেছে, বাংলাদেশের সীমান্তের বাইরে বন্ধু আছে, কোনো প্রভু নেই। দলটি জোর দিয়ে বলেছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের কল্যাণ এই বিষয়গুলোই তাদের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বিষয়। এছাড়াও দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কে দলটি সবার সঙ্গে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সম্পর্ক বজায় রাখবে।
অর্থনৈতিক কূটনীতিতে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, জোট ও উদীয়মান আঞ্চলিক জোটগুলোর সঙ্গে নতুন বাজার সুবিধায় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে বিএনপি উদ্যোগ নেবে। এছাড়াও বাণিজ্য সুবিধা রক্ষায় গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্য অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে নিরলস চেষ্টা করবে বলে জানিয়েছে দলটি। রোহিঙ্গা সমস্যা নিয়ে দলটির প্রতিশ্রুতি, সমস্যার সমাধানে বিএনপি অগ্রাধিকার দিবে। এছাড়াও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সমতা, সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ দলটি। আন্তঃসীমান্ত নদী ও জলসম্পদ রক্ষায় পদ্মা, তিস্তা এবং বাংলাদেশের সব আন্তঃসীমান্ত নদীর ন্যায্য হিস্সা নিশ্চিত করার কথাও জানিয়েছে নির্বাচনী ইশতেহারে। সীমান্ত নিরাপত্তার বিষয়ে নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, বাংলাদেশের জনগণের ওপর যে কোনো হামলা অগ্রহণযোগ্য। এছাড়াও জাতীয় সীমান্ত সুরক্ষায় কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছে দলটি। মুসলিম বিশ্বের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার অঙ্গীকার করেছে দলটি। দীর্ঘমেয়াদে দেশের উন্নয়ন এবং পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়াতে সফট পাওয়ার, ক্রীড়া এবং সাংস্কৃতিক কূটনীতিতে গুরুত্ব দেবে বিএনপি। জোর দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও এর প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর ওপরেও। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির নির্বাচনী ইশতেহার অনেকটা বাস্তবসম্মত বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। এতে অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা এবং গণতান্ত্রিক সংস্কারকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ইশতেহারের প্রতিফলন জনগণ ভোটের ব্যালটে দেবে বলে মত তাদের। আরও জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিশন 2030-কে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ পর্যন্ত বিএনপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। ইশতেহারে কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি রয়েছে। 9টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে 51টি দফা। আমরা বিশ্বাস করি যে 31 দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। বিশ্লেষকদের মতে দলটির চেয়ারম্যান তারেক রহমানের আগে ঘোষণা করা রাষ্ট্র মেরামতের 31 দফার প্রতিফলন আছে এ ইশতেহারে। আছে জুলাই জাতীয় সনদের প্রতিফলনও। এই ইশতেহারকে বাস্তবসম্মত বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। ইশতেহার মোটামুটি বাস্তবসম্মত। ইশতেহারের মধ্যে আমি খুব একটা ভুল ভ্রান্তি এবং এটা বাস্তবায়ন করা যাবেই না এরকম মানে অবাস্তব প্রতিশ্রুতি আছে এরকম মনে করি না। ভালো ভালো কথা তো সবাই বলে, কিন্তু ওনাদের আচরণের সঙ্গে ওনাদের কথাকে মানুষ মিলিয়ে তারপর মানুষ ভোট দেয়। It's a wonderful display of some beautiful points এবং আমরা আমাদের ফিউচারকে যেভাবে দেখতে চাই তার সকল নির্দেশনাই মূলত এখানে আছে। এমন না যে আপনি খুব ভরিয়ে দিয়ে সবার মন জয় করতে পারবেন। তারা বলছেন রাজনৈতিক দলগুলোর ইশতেহার জনগণ কতটা গ্রহণ করছে তার প্রতিফলন ভোটের ব্যালটে উঠে আসে। এখন এগুলো সাধারণ মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে না হবে এটা নির্বাচনের মাধ্যমে টের পাওয়া যাবে। যদি মানুষ তাদেরকে ভোট দেয় বুঝতে হবে মানুষ ওনাদের ইশতেহারকে, ওনাদের প্রতিশ্রুতিকে গ্রহণ করেছে। যদি ভোট না দেয় তাহলে বুঝতে হবে এটা পজিটিভ নয়, মানুষ মনে করছে পজিটিভ নয়। এই ইশতেহার বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করার পথ সুগম হবে বলে মনে করছেন এই বিশ্লেষকরা। এগুলি বলেছেন সারা দেশে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। 8 ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে 9, 8 এবং 9 তারিখ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু সহ কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত ছাত্র নেতারা ছাত্রদলে যোগদান করেন। এ সময় রিজভী বলেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণরা বিএনপির ছায়াতলে আসছে। কর্মসূচির বিষয়ে গতকাল একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতৃবৃন্দ সবাই আলাপ আলোচনা করে আমাদের 8 তারিখের সমাবেশের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায়
বিভিন্ন উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো ৮-৯ তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। শনিবার আবারও উত্তরাঞ্চল নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে জনসভা করবেন তিনি। সেইখানে জনসভা শেষে নানা নানি এবং খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান। 2 দশকেরও বেশি সময় পর তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। দীর্ঘ 2 যুগ পর শনিবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রস্তুত ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। বিএনপির এই নির্বাচনী জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব। ঠাকুরগাঁও বড় মাঠে তিনি মিটিং করবেন সকাল 9টায়। আপনারা একটু কষ্ট করে যদি যান, সবাই মা বোনেরা সবাই নিজ মুখে আপনারা তাদের কথা শুনতে পাবেন। ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। নেতার আগমনে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। এই তারুণ্যদের যে আনন্দ উচ্ছ্বাস আগামী দিনে ঠাকুরকে যে উন্নয়নের যে বার্তা দিয়ে যাবে সেটার অপেক্ষায় ঠাকুরগাঁওবাসী। উনি হচ্ছে আমাদের বর্তমানে তরুণ সমাজের একটা বড় লিডার। ওনার এই আগমন আমাদের মনের মধ্যে খুব আশার সঞ্চার করেছে যে আমরা নতুন নেতৃত্বের মাধ্যমে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে, যেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছ্বসিত স্থানীয় ও নেতাকর্মীরা। স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় এলে অব্যাহত থাকবে এলাকার উন্নয়নের ধারা। সবগুলো অঙ্গ সংগঠন থেকে 200 জন করে আমরা এখানে ভলেন্টিয়ারের দায়িত্বে থাকবো এবং আমরা সার্বিক নিরাপত্তা এখানে নিশ্চিত করব। এখানে আগামী 7 তারিখে প্রায় 5 লক্ষ লোকের সমাবেশ ঘটবে। মঞ্চের কাজ চলতেছে, যেখানে হেলিকপ্টারকে নামানো হবে সেখানে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে এবং হেলিপ্যাডের সাথে যাতে উনি সহজে রাস্তা তৈরি করা হচ্ছে। ইনশাআল্লাহ সকল ধরনের প্রস্তুতি, আপৎকালীন সকল ধরনের প্রস্তুতি আমাদের আছে। তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে এ জনপদের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে আইডিএলসি জনতার ভোট। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। বিএনপি প্রার্থীরা ছুটির দিনেও শুক্রবার সকাল থেকেই নামেন গণসংযোগে। প্রতিশ্রুতি সহ এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধেও অভিযোগের পাল্টাও ভারী করছেন তারা। আশঙ্কা করছেন ভোট কারচুপি সহ কেন্দ্র দখলের। নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। শুক্রবার ভোরে প্রাতঃভ্রমণের সময় জাতীয় উদ্যানে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন ঢাকা 14 আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। এ সময় তিনি ঢাকা 14 আসনকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেন। এই সুন্দর সময়ে আপনাদের সবাইকে একসাথে আমরা যে ব্রেকফাস্ট করছি, কথা বলছি, এটাই শুরু আলোচনার, নতুন কোনো পরিবর্তনের, নতুন কোনো বন্দোবস্তের ইনশাল্লাহ। আর মিরপুর তারা মেডিকেলের সামনে থেকে গণসংযোগ শুরু করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী ভোট কারচুপি করতে পারে। 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই কিছু ইঞ্জিনিয়ারিং করার জন্য তিনি কিছু বোরকা এবং কিছু অনৈতিক কিছু কর্মকাণ্ডের মাধ্যমে তারা জাল ভোট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এদিকে জুমার নামাজের পরে মোহাম্মদপুর বায়তুল আমান হাউজিং সোসাইটিতে গণসংযোগ করেন ঢাকা 13 আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। এ সময় তিনি শঙ্কা প্রকাশ করে বলেন প্রতিদ্বন্দ্বী 10 দলীয় জোটের প্রার্থী কেন্দ্র দখলের চেষ্টা করতে পারে। কিছু ভোট কেন্দ্র আছে যেই জায়গাগুলোতে আমার প্রতিপক্ষ যিনি আছেন এই এলাকায়, ওনাদের পুরাতন একটা ফর ল্যাক অফ এ বেটার ওয়ার্ড আর্মড প্রভাব আছে। মানে এমনও হয়েছে যে পুলিশ যে ঢুকে ঠিকভাবে বেরোতে পারে নাই বা ঢুকতেই পারে নাই। জামাতকে বট বাহিনী সম্বোধন করে তাদের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
সম্ভাব্য পরাজয় ঠেকাতে একটি গোষ্ঠী নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় উঠান বৈঠক করে তিনি এই অভিযোগ করেন। এদিকে ফেনী ৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু বলেন, একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। সকালে দাগনভূঞা নির্বাচনী প্রচারকালে অপপ্রচারে কান না দিতে ভোটারদের আহ্বান জানান তিনি। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সারা দেশে শেষ সময়ের নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে নির্বাচনী পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে, এটাই বিএনপির নীতি। আর নীতি হল একখান, সমস্ত বিষয়ে বাংলাদেশের স্বার্থ ঊর্ধ্বে থাকিব। আমার আগে আমরা, ক্ষমতার আগে জনতা, আমাদের সামনে দেশ, সবার আগে বাংলাদেশ। এর আগে চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, এদেশে জাত বা ধর্মভেদে মানুষের মাঝে কোনো বিভাজন থাকবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবারই একটাই পরিচয় হবে, সেটা বাংলাদেশে। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় উঠান বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি দল সম্ভাব্য পরাজয় জেনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে। একটা দল, একটা গোষ্ঠী তাদের পরাজয় নিশ্চিত জেনে তারা ইলেকশন বানচালের চেষ্টা করতেছে। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন না, এবং সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার জন্য যে প্রাণ চাঞ্চলতা দরকার, তার চেয়ে বেশি ঈদ উৎসব পালন করতেছে। ফেনী ৩ আসন দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। সকালে গণসংযোগকালে দেশের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে উল্লেখ করে এসবে কান না দেওয়ার আহ্বান জানান মিন্টু। টাঙ্গাইল ৫ আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সকালে কাকুয়ার চরাঞ্চল এলাকায় কৃষকদের কাছে ধানের শীষে ভোট চান। এছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন। এ সময় সালাউদ্দিন টুকু কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দেন। যদি কর্মসংস্থান জেলাতেই হয়, আমার যে অ্যাজাম্পশন ক্যালকুলেশন, তাতে একজন, আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি, একজন যুবকও কর্মহীন থাকবেন ইনশাআল্লাহ। এদিকে জামালপুর ১ আসনে বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে নারী, কৃষক ও যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করবেন তিনি। মা বোনদেরও কোনো উন্নতি হয় নাই, কৃষকদের উন্নতি হয় নাই, ছেলে মেয়েদের চাকরি হয় নাই। এই 3টা কাজ আমি আগে করব। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কেউ ভোট চুরির কথা চিন্তা করলে ছেড়ে কথা বলবে না জামায়াত, হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জাতির আকাঙ্ক্ষা পূরণে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। শুক্রবার নড়াইল, পিরোজপুর এবং ঝালকাঠি নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির। আরো জানাচ্ছেন আপন অপু। নির্বাচনী কর্মসূচিতে শুক্রবার সারাদিন ব্যস্ত সময় পার করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে যোগ দেন নড়াইল বয়েজ স্কুল মাঠের জনসভায়। বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার এতদিনও জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এর জন্য দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। রাজনৈতিক নেতৃত্বের যদি সততা এবং সদিচ্ছা থাকে, একটা সমাজ পাল্টাতে সময় লাগে না। কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্বই অসৎ হয় এবং সদিচ্ছার অভাব হয়, এই সমাজের দুর্গতি দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে। আমাদের দুইবার স্বাধীনতা, ৪৭-এ একবার, ৭১-এ আরেকবার। 2 স্বাধীনতার পরেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আর পিরোজপুরের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ ভোট চুরির চিন্তা করলে ছেড়ে কথা বলবে না জামায়াত। ইতিহাসের যে ভোটের সেই কালচার আর চলবে না। আগামীতে যদি কেউ ভোট চুরির চিন্তা করে অথবা কোনো ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে, যত বড় শক্তি হোক, আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। আর কোনো চুরকে আমরা ছেড়ে কথা বলবো না। ভোটাধিকার নিশ্চিত করতে নারীদের প্রতি আহ্বান জানান ঝালকাঠির জনসভায়। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এই দিন শেষ, আমার ভোটে হাত দিলে খবর আছে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। যদি বলে ভোট সেন্টারে যাবেন না, তাহলে মা যেন বলে দেন, ইনশাআল্লাহ
আমার পবিত্র দায়িত্ব পালন করতে আমি বুক সেন্টারে যাব, তোমার শক্তি থাকলে তুমি ঠেকাইও। এর আগে বরিশালের মেহেন্দিগঞ্জ ও পটুয়াখালীর বাউফলে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমির। 13 তারিখে সূর্য উদিত হবে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায় এই দেশে তারা প্রতিষ্ঠিত হবে না। আর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 5 আগস্টের পর এক শ্রেণী নেমেছিল চাঁদাবাজিতে, আর ইসলামী আন্দোলন মানুষের জানমালের হেফাজত করেছে। শুক্রবার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে তারা এইসব কথা বলেন। সহকর্মীদের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। শেষ সময়ে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভোটারদের নিজেদের দিকে টানতে দিনরাত ছুটছেন জামায়াত জোটসহ অন্য দলগুলো। শুক্রবার সকালে সাভারের ডগরমোড়ার মাতৃবাগান মসজিদ মাঠে জনসভা করে 11 দলীয় জোট। সভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা দিল্লির তাবেদারি করেছে এবং নতুন করে তাবেদারি করতে চায় তাদের রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হবে না। দিল্লির তাবেদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির তাবেদারি করতে চায় তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু আজাদী এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। বরগুনার আমতলী নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, 5 আগস্টের পর এক শ্রেণী চাঁদাবাজি টেন্ডারবাজিতে নামলেও তার দল মানুষের জানমাল হেফাজত করেছে। 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পরে এক শ্রেণী নেমেছিল চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, স্টেশন দখলের জন্য। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং 3 দলের হাদি হত্যার তদন্তে আগামী 8 ফেব্রুয়ারি জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে পতিত ফ্যাসিবাদ শক্তি ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে অন্যদিকে প্রভাবিত করে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে অভিযোগ করে শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর চলে এমন পুলিশি হামলা। শুক্রবার বেলা 3:30টার দিকে ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সহ কয়েকজন যমুনার সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ আহত হন অর্ধশত নেতাকর্মী। হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার টালবাহানা করছে জানিয়ে আন্দোলনকারীরা বলছেন, শিগগিরই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। উনি মারা গেছেন, জাবের ভাইয়ের তখনই উচিত ছিল যে যমুনা ঘেরাও করা। আমাদের ডিমান্ড জাতিসংঘ দ্বারা তদন্ত হোক এবং সেই সাথে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সংঘর্ষের পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন এনসিপি নেতারা। হাদির বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের সরকার এটা জনগণের সরকার নাই, এটা কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে। আমরা সরকারের মহল থেকে সবাই সুচিকিৎসা দাবি করছি। আহতদের দেখতে এসে জামাত নেতারা হামলার নিন্দা জানান। কর্মসূচি পালন করতে গিয়ে ইনকিলাব মঞ্চের নেতা এবং কর্মীদের উপর সরকারের পেটোয়া বাহিনী হামলা করেছে, বেধড়ক পিটিয়েছে, তাদের উপর মারাত্মক অত্যাচার করেছে। এদিন সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী আগামী রোববার 8 ফেব্রুয়ারি শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে চিঠি পাঠানো হবে। পরে রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতারা। আমরা দেখতেছেন তো আমাদের কি অবস্থা, তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকল অবস্থার মোকাবেলা করতে হবে। আমরা চাই যাতে বাংলাদেশে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হোক, যার মাধ্যমে মূলত আজকের আক্রমণটা হয়েছেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা 12 তারিখেই হতে হবে। 8 ফেব্রুয়ারিতে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে চিঠি দেওয়ার দাবি জানায় ইনকিলাব মঞ্চ। শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং 8 তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে।
তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। নবম পে স্কেলের গেজেটের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন। শুক্রবার সকাল 11টার দিকে যমুনার অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ বাধে। এক পর্যায়ে যমুনার সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। ইকবাল অনিকের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। এভাবে জলকামানের মুখে ছত্রভঙ্গ হয়ে যায় পে স্কেলের বাস্তবায়নের দাবির কর্মসূচিতে অংশ নেয়া আন্দোলনকারীরা। শান্তিপূর্ণভাবে মিছিল আমরা করছিলাম, সেখানে অবস্থান করছি, হঠাৎ করে পুলিশ উস্কানিমূলকভাবে আমাদের উপর জলকামান নিক্ষেপ করে। আমরা অশান্তি করতে চাই না, আমরা দেশের রাষ্ট্রের চাকা সচল রাখি। আমাদের কাজ শান্তিপূর্ণভাবে, আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে আসছি। দাবি আদায়ে যখন যমুনার সামনের সড়কে জড়ো হতে থাকেন তারা, তখন সরে যেতে অনুরোধ করে পুলিশ, কিন্তু দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। যমুনা অভিমুখে আসার মুহূর্তেই পুলিশের সেই স্বৈরাচারী মন মানসিকতা আমরা দেখতে পেলাম, শেখ হাসিনাকেও হার মানিয়েছে। জলকামানের পানিতেও যখন আন্দোলনকারীরা সরেনি, তখন শক্ত অবস্থান নেন পুলিশ। শুরু করেন লাঠিচার্জ, ছোড়েন সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল। পরে ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিকে দৌড়াতে থাকেন তারা। প্রায় 3 ঘন্টা চলে আন্দোলনকারী পুলিশের মুখোমুখি অবস্থান। বিক্ষোভকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিলে সেখান থেকেও সরে যেতে বলেন পুলিশ। পরে সাউন্ড গ্রেনেড ছুড়লে আবারও ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। প্রথমে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামান ব্যবহার করে আমরা সরে যাই, কিন্তু সরার পরবর্তীতে তারা, আমরা আবার যখন অবস্থান গ্রহণ করি, তখন তারা আমাদেরকে আবার পুনরায় লাঠি দিয়ে চার্জ করে। অনেকেই আহত হয়েছে, শত শত লোক হসপিটালে আছেন। আমরা চাই আমাদের এই গভর্নমেন্ট ইউনুস সরকার থাকতে থাকতে আমাদেরকে পে স্কেল প্রজ্ঞাপন আকারে জারি করুক। আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য দাবি, এই বৈষম্য, আমাদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কমিশনার। 144 ধারা 4 এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কোনো ধরনের জমায়েত করা যাবে না বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীদের জোট। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। রাজধানী উত্তর বাড্ডা এবং যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং নগদ অর্থ উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অভিযানে 5 জনকে আটক করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সেনাবাহিনী। আরও জানাচ্ছেন তাইমুন ইসলাম রায়হান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে রাজধানীর উত্তর বাড্ডা থেকে 1টি রাইফেল, 7টি পিস্তল, 3টি রিভলভার ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় মেহেদী হাসান বিপু নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী। উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসভবনে মোহাম্মদ মেহেদী হাসান বিপু আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে 4টি পিস্তল গ্রিপ সাইড কভার, 3টি চাইনিজ কুড়াল, 1টি বিদেশি ছুরি, 1টি দূরবীন, 2টি ওয়াকিটকি সেট, 1টি ওয়াকিটকি ব্যাটারি এবং 1টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এদিকে অপর এক অভিযানে রাজধানীর ধলপুর এলাকা থেকে 2টি বিদেশি পিস্তল, 1টি রিভলভার, 3 রাউন্ড গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনীর আজিমপুর ক্যাম্প। এ অভিযানে পিচ্চি মাসুম ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিপূর্বে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে, কিন্তু সে বিভিন্ন সময়ে পালিয়ে গিয়েছে। সে নিয়মিত তার আস্তানা পরিবর্তন করত এবং তার লোকেশন তার খুব কাছের ব্যক্তিবর্গ ছাড়া কেউ জানতে পারত না। আমাদের চৌকস অভিযান দল বেশ কয়েকটি গোপন আস্তানায় অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তারে সমর্থ হয় এবং সাথে সাথে তার 3 সহযোগী রাজু, নাসির এবং নাইমকে গ্রেপ্তারে সমর্থ হয়। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বদ্ধপরিকর। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।
খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দেখছেন সংবাদ রাত।